শুধু অবাক হয়ে তাকিয়ে রইলেন সহধর্মিনীর দিকে। এ জেনে অচেনা কেউ। এতগুলো বছর উনি জেনে এসেছেন সিমিনের কাছে উনি পুরো পৃথিবী, আর মেয়েরা হলো পৃথিবীকে ঘিরে রাখা অনাবিল সুখ। আজকে পৃথিবী আর সুখ দুটোকেই সিমিন অনায়াসে বিসর্জন দিয়ে দিচ্ছে। দাফন করা, তালাক দেওয়ার কথা বলতে একবারও বুক কাঁপল না, মনে পড়ল না সামনে দাঁড়ানো মানুষটা সহ্য করতে পারবে কিনা। এদিকে শুদ্ধ সায়ন আর দরজায় দাঁড়ানো রূপক যেন বাক। তারা কল্পনাও করতে পারেনি তাদের নরম সরম ছোট আম্মু এ কথা বলতে পারে, কিন্তু এই ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে দেখে সায়ান এগিয়ে এলো, সিনা উঁচু করে সরাসরি সিমিনকে বলল, এতটাই অযোগ্য আমরা? সিমিন জবাব দিল না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সায়ানও তখনও গো ধরে দাঁড়িয়ে পুনরায় জিজ্ঞেস করলো, যতক্ষণ না আমাদের অপরাধ চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে ততক্ষণ বাড়ি ছাড়ার কথা মুখেও এনো না। কেন মানবে না? কি অপরাধ আমাদের স্পষ্ট করে জানাও। সিমিন চলে নিতে গেলে এবার স্বয়ং সিতারা চৌধুরী সিমিনের মুখোমুখি দাঁড়ালেন। ছোট জায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, তোর স্বামীর সঙ্গে তুই যেতেই পারিস, কিন্তু আমার ছেলেদের অপরাধ জানিয়ে যা। কেন অদৃশ্য আঙ্গুল তুলছিস আমার ছেলের দিকে? ঠিক কোন কারণে মানতে পারছিস না? আমার তো মানতে সমস্যা নেই, তাহলে তোর কিসের সমস্যা? সিমিন সিতারা চৌধুরীর প্রশ্নের জবাব দিলেন, আমার সমস্যা একটাই, আমি খারাপ মা, আমার শিক্ষা খারাপ। যদি শিক্ষা ভালো হতো তাহলে একসাথে দুটোই বিপথে যেত না, আমাকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করতে কাটার পথ খুলে দিত না। সিতারা চৌধুরী সিমিনকে জিজ্ঞেস করলো, আমার ছেলেরা তোর পথের কাটা বিপদ? কি বোঝাতে চাচ্ছিস তুই? এতদিন তো তোর আমার সন্তান বলে কিছু ছিল না, তবে আজ কেন? নাকি এতদিন ছল করেছিস? সিমিন সিতারা চৌধুরী প্রশ্নের উত্তর দেয়, যা ভাববে তাই। আজ থেকে ধরা নাও আমি মরে গেছি, তবে তোমাকে স্বার্থপর দুটো দায়িত্ব দিয়ে গেলাম, যা ইচ্ছে করার করো। এই যে মেয়েরা মায়ের কথা ভাবে না, আমিও তাদের কথা ভাববো না। এ কথা বলে সিমিন যাকে সরিয়ে চলে যেতে নিলে শীতল মায়ের আঁচল টেনে ধরল। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, যেও না আম্মু, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। সিতারা রাগী কণ্ঠে বলল, তাহলে দুদিনের ভালোবাসা পায়ে পিষে চলে আয় আমার সঙ্গে। এই কথা শুনে শীতল থমকে গেল, ঠোঁট ভেঙে কেঁদে ফুপাতে ফুপাতে বলল, মেনে নাও না আম্মু, আমরা চারজনে অনেক। শীতল কথা শেষ করতে পারল না, তার আগে সিমিন জোরে দুটো থাপ্পড় মেরে দিল শীতলের গালে। এবার শুদ্ধ যেন রাগের মাত্রা হারালো, সে চোখ বন্ধ করে তেড়ে যেতে নিলে আটকে ফেলল রূপক, তবুও থামলো না সে। শুদ্ধ এবার কাঠিন্য স্বরে বলল, যখন তখন গায়ে হাত তুলে কি বুঝাতে চাও? মেয়ে তোমার একাই, আর কারোর মেয়ে নেই? আর কেউ মেয়েকে শাসন করতে পারে না? অহেতুক কথা আসছেই বা কেন? আমাদের মানতে সমস্যা থাকলে বলতে বাধা কিসের? সিমিন রাগী কণ্ঠে বলে ওঠে, ও এখন কি আমি আমার মেয়েকেও শাসন করতে পারবো না? শাসন করতে গেলে তোমাদের পারমিশন নিতে হবে। শুদ্ধ রাগী কণ্ঠে বলে, শাসনেরও একটা লিমিট থাকে ছোট আম্মু, কথা হচ্ছে সবার সাথে, ওর গায়ে কেন হাত তুললে? মেইন কালপিট হচ্ছে আমি, আমাকে মারতে ওকে কেন মারলি? কেন বারবার কারণে অকারণে ওর গায়ে হাত তুললো তুমি? কি সমস্যা তোমার? আর কতবার বারণ করব আমাকে যে ওর গায়ে হাত তুলবে না? আমি সহ্য করতে পারি না। সিমিন গম্ভীর কণ্ঠে বলে, আমি লিমিট বুঝি না, বোঝার যোগ্যতাও আমার নেই। আমি সরে যাচ্ছি, এবার থেকে যা ভালো লাগে তাই করুক। শুদ্ধ রুবাবের থেকে নিজেকে ছাড়িয়ে সিমিনের মুখোমুখি দাঁড়ালো, বুক উঁচিয়ে শীতল চাহনিতে তাকিয়ে থমথমে সুরে বলল, তুমি মেইন টপিকে না এসে বারবার পিছলে যাচ্ছ, যা বলার সরাসরি বলো। আমি শুনতে চাই তোমার সমস্যার কথা, বলো কোন দিক থেকে আমরা অযোগ্য, কি নেই আমাদের? আমরা বাউন্ডেলে, নেশাখোর, মেয়েবাজ নাকি বেকার, কোনটা? নাকি আগে থেকে কাউকে জামাতা হিসেবে খুঁজে রেখেছ? বলো কোনটা? আচ্ছা, তারা আমাদের থেকেও হাই লেভেলে, নিশ্চয়তা দিচ্ছ তোমার মেয়ে তাদের কাছে ভালো থাকবে? শুদ্ধের কথা শুনে যেন সিমিনের গায়ে জ্বালা বাড়িয়ে দিল। উনি দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টি ছুড়ে বললেন, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। শুদ্ধ আবার বলল, কেন দিবে না? না দিলে কিসের এত বিরোধিতা? ওকে মানলাম, যাও, দিও না কৈফিয়ত, তাহলে মেয়ে দাও।
দুদিকে যদি মুঠো টেনে রাখো তাহলে তো হবে না। হয় বলো কেন মানবে না, না হয়তো মেনে নাও। উপযুক্ত কারণ ছাড়া আমাদের দিকে আঙুল তুললে আমরাই বা কেন মানব? সিমিন আবার রাগী কণ্ঠে বলে, আমার সমস্যা তোমরা চৌধুরী বাড়ির ছেলে, আমার সমস্যা তোমরা সিতারা চৌধুরীর ছেলে। আর প্রধান সমস্যার কথা যদি বলি তাহলে বলবো, যে বাড়ির বউ আমি সে বাড়ির বউ হবে না আমার মেয়ে। যদি হয় তো আমি থাকবো না সে বাড়িতে। কেন থাকবে না? তুমি করবে তোমার স্বামীর সংসার, তোমার মেয়েরা করবে ওদের স্বামীর সংসার। তাহলে সমস্যা কোথায়? কেন অযৌক্তিক কারণে এত কথা, এত তর্ক? সিমিন আর একটা কথাও বলল না, পাশ কাটিয়ে রুমে চলে গেল। ওনার যাওয়া দেখে শাহাদত চৌধুরীও গেলেন সহধর্মিণীকে বুঝাতে। আজকে সিমিন যে বুঝার অবস্থায় নেই। উনি আধা ঘন্টার মধ্যে লাকিজ টানতে টানতে বেরিয়ে এলেন। শাহাদত চৌধুরী কথাও মানতে নারাজ। সিমিন সিতারাও পারল না ওনাকে বুঝাতে, ফলে ব্যর্থ হয়ে কাঁদতে লাগলেন। শারাফাত চৌধুরী শুধু নীরবে তাকিয়ে দেখতে থাকলেন সোনার সংসার ভেঙে যাওয়া দৃশ্য। সিমিন কি সব ভেবে যেন পুনরায় ফিরে এসে ওনার সামনে দাঁড়ালেন। হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দেবেন ভাইয়া। কারো কোনো দোষ নেই, নেই কারোর প্রতি কোনো অভিযোগ। ফলের ঝুড়িতে যখন একটা আম পচে যায় তখন বাকি আম ভালো রাখতে পচা আমটাকে সরিয়ে ফেলতে হয়। আমি সেই পচে যাওয়া আম, নিজে থেকে সরে যাচ্ছি। সবাইকে নিয়ে ভালো থাকবেন, আসছি। একথা বলে উনি দাঁড়ালেন না, গটগট করে বেরিয়ে গেলেন। শীতল এক ছুটে মায়ের কাছে পা আঁকড়ে ধরে বসে পড়ল। সিমিন আজকে যেন পাথর বনে গিয়েছে। শীতলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শাহাদত চৌধুরীও বেরিয়ে এলে দেখে মনে হচ্ছে উনিও চলে যাচ্ছেন। বাইরের দিকে তাকানো সাহস হলো না দেখে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বাবা মাকে যেতে দেখে স্বর্ণ এবার শীতলকে উঠিয়ে দরজার দিকে এগোতে সায়ন পথ আটকে দাঁড়ালো। স্বর্ণের চোখে চোখ রেখে বলল, এক পাও কোথাও যাবি না। স্বর্ণ সায়নের থেকে দ্বিগুণ তেজ নিয়ে বলল, যাব। সায়ন বলল, বারণ করেছি না আমি? স্বর্ণ বলল, শুনতে বাধ্য নই আমি। আমাদের বাবা মা যেখানে আমরাও সেখানে। ভালোবাসি মানে এই যে বাবা মায়ের সঙ্গ ত্যাগ করব। যদি তাই করতে হয় তাহলে দরকার নেই এই ভালোবাসা। কথাখানা যেন সায়নের পুরো মস্তিষ্ক এলোমেলো করে দিল। তার স্বর্ণ তাকে ছেড়ে চলে যাবে, এ কথা মুখ ফুটে বলেছে ও? এত বড় স্পর্ধা ওর? সায়ন রেগে দিকশূন্য হয়ে স্বর্ণের গাল চেপে ধরল দেওয়ালের সাথে। তারপর চিৎকার করে বলল, এই বেঈমানের বাচ্চা, কি বললি? আবার বল বল বল। আমায় রেখে কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। প্রচণ্ড ব্যথায় স্বর্ণের গালের হাড় যেন ভেঙে এলো। রুবাব সাফওয়ান চৌধুরী দ্রুত গিয়ে কোনো মতে তাকে সরালেন। ছাড়া পেতে স্বর্ণ আর কোনো দিক না তাকিয়ে বোনের হাত ধরে বেরিয়ে যেতে শীতল খপ করে শুদ্ধর পাঞ্জাবি আঁকড়ে ধরল। হাউ মাউ করে কাঁদতে লাগলো করুণ সুরে। শুদ্ধ লাল বর্ণ চোখে শুধু তাকিয়ে রইল শীতলের কান্নারত মুখে। স্বর্ণ বোনের হাত ছেড়ে টানতেই সায়ন আবার তেড়ে যেতেই গেলে স্বর্ণের দিকে। আবার শুদ্ধ সায়নকে আটকে ধরে বলল, যেতে দাও। একথা শুনতেই শুদ্ধ অবাক চোখে সায়নের দিকে তাকালো। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বর্ণের শীতলকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্যের দিকে। বোনরা চলে যেতে দেখে সাম্য সৃজন কাঁদতে কাঁদতে পিছন ছুটল ওদের। সিরাজ, সাফওয়ান, রুবাব সহ দৌড়ে গেল তাদের ফেরাতে। শাহাদত চৌধুরী কেবলই গাড়ি স্টার্ট করেছেন। হুইল ঘোরাতেই দেখেন স্বর্ণ ও শীতল কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে বাড়ি থেকে। হাত থেমে গেল ওনার, সেই সঙ্গে ওনার বুকটাও যেন ভেঙে খান খান হয়ে গেল। হুইলে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করতে চোখের তারায় বাজতে থাকলো বড় ভাইয়ের মুখ, যার ছায়াতলে এতদিন চৌধুরী নিবাসের প্রতিটা সদস্য ছিল সুরক্ষিত। বাবা মা মারা যাওয়ার পর যে ভাইয়ের স্নেহে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিলেন, আজ সেই ভাইয়ের বুকে যন্ত্রণার ছুরি বসিয়ে চলে যাচ্ছেন স্বার্থপরের মতো। এদিকে সহধর্মীকেও ছাড়তে পারবেন না, কারণ পৃথিবীর বুকে উনি ছাড়া আর কেউ নেই সিরাতের।
যারা আছে তারা সুসময়ের মানুষ। এতদিন বাড়িতে এমন ঘটনা ঘটেনি, যার কারণে সাম্য সৃজন ভয়ে কুঁকড়ে গেছে। তবে যখন বুঝলো তাদের বোনেরা ছেড়ে যাচ্ছে, তখন সে তাদের হুঁশ ফিরল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সিমিনের আঁচল ধরে বলতে লাগলো, ও ছোট মা, যেও না, তুমি গেলে আমাদেরকে টিফিন বানিয়ে দেবে, আম্মুর মারের হাত থেকে কে বাঁচাবে, আমরা কার হাতে রান্না খাবো। এ কথা শুনে সিমিন গাড়ি থেকে নেমে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তাদের ছোট ছোট মুখে চুমুতে ভরিয়ে দিলেন। সিতারাকে বললেন, মেরো না, একটু বুঝিয়ে বলো। সিতারা একটা কথাও বলল না। একরাশ অভিমান নিয়ে তাকিয়ে রইলেন ছোট জায়ের দিকে। তবে না বলেও থাকতে পারলেন না, তাই বলেই ফেললেন। বড় ছেলে দুটোকে একেবারের মতো ভেঙে চুরে ছোট ছেলে দুটোকে আর ভালোবাসা না দেখালেও চলবে। ছোট, আজ প্রমাণ করে দিলে রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক আপন না। এই যে আমরা তোমার আপন হতে পারিনি। কথা শুনে সিমিনি শুধু হাসলো। তারপর রুবাবের মাথায় হাত বুলিয়ে মলিন হেসে গাড়িতে উঠতে গেলে রুবাব ওনার হাতটা আঁকড়ে ধরল। তারপর হাতের উল্টো পিঠে কপাল ঠেকিয়ে কান্না ভেজায় বলল, একটু ভালোবাসা পাই বলে মাকে ছেড়ে তোমাদের এখানে পড়ে থাকি। দেশে আর আসি বা দিন, আমরা তো তোমারই ছেলে, তাই না? আমাদের ভুলগুলো না হয় এবারের মতো মাফ করে দিয়ে কোলে টেনে নাও। সিমিন ভাঙা কণ্ঠে বলল, খুব ভালো থাকিস আব্বা, আমার দোয়া সব সময় সঙ্গে থাকবে। এই কথা বলে সবার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলেন। স্বর্ণ শীতলও ততক্ষণে উঠে বসেছে। শীতল এখনো দু হাতে মুখখানা ঢেকে হাউমাউ করে কাঁদছে। তার বুক ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছে। শুদ্ধকে ছাড়া থাকবে কিভাবে? সে তার বিশুদ্ধ পুরুষটাকে না দেখে বাঁচবেই বা কিভাবে? আজকাল তাকে ছাড়া দমটা যেন আটকে আসে। এদিকে সব বাঁধন ছেড়ে যেতে যখন হবে, শাহাদত চৌধুরী দেরি করলেন না। নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলেন। ধীরে ধীরে গাড়িটাও চলতে চলতে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেল। সেই সঙ্গে খান খান হয়ে গেল তিলে তিলে ঘরা চৌধুরী নিবাসের সুখের মোরা সুখ সাম্রাজ্য।